সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন হর্ষবর্ধন শ্রিংলাকে, যিনি ভারতের পররাষ্ট্র সচিব ছিলেন এবং পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রদূত, বাংলাদেশের ভিতরে ভারতীয় রাষ্ট্রদূত হিসাবেও কাজ করেছেন। হর্ষবর্ধন শ্রিংলা বলতেছেন যে বাংলাদেশ নাকি আইএসআই দিয়ে ভরে গেছে। বাংলাদেশের ভিতরে বাংলাদেশ ভারতের যে ৬,০০০ কিলোমিটারের সীমানা আছে, সেই সীমানাও নাকি পাকিস্তানের আইএসআই দিয়ে ভরে গেছে। বন্ধুরা, শ্রিংলা এই সমস্ত কথা বলেছেন ভারতের নয়াদিল্লির একটা অনুষ্ঠানে, আর সেই অনুষ্ঠানটার নাম হলো বাংলাদেশের নির্বাচনের জন্য ভারতীয়রা প্রস্তুত কিনা। এটা কেমন একটা সভা যে বাংলাদেশে নির্বাচন হবে, ভারতীয়দের প্রস্তুত থাকতে হবে সেই নির্বাচনের জন্য। এই ধরনের সভা সেমিনার ভারতের ভিতরে একটা সন্দেহ তৈরি করে যে ওরা আসলে বাংলাদেশে নির্বাচন চায় কি না। কারণ আমরা যদি বাংলাদেশিরা বাংলাদেশের ভিতরে যদি সভা করি যে ভারতে নির্বাচনের জন্য বাংলাদেশিরা প্রস্তুত কিনা, তাহলে ভারতের লোকজনেরা, ভারতের নাগরিকরা, এই শৃঙ্খলারা কী দৃষ্টিতে দেখবে যে বাংলাদেশিরা এই ধরনের সভা করতেছে, যে ভারতের নির্বাচনের জন্য বাংলাদেশিরা প্রস্তুত কিনা। অবশ্যই ভালো দৃষ্টিতে দেখবে না। সুতরাং এটা তাদের কোনো অধিকার আছে কি যে তারা এই ধরনের সভা করতে পারে যে বাংলাদেশের নির্বাচনের জন্য ভারত প্রস্তুত কিনা। আর বাংলাদেশের তাতে কিছু আসে যায় না, ভারত প্রস্তুত থাক বা না থাক। মিস্টার সিংলা সেই সভাতে আরও বলেছেন যে বাংলাদেশের ভিতরে যে জামাত ইসলামী দলটা আছে, সেই জামাত ইসলামী দলটা নাকি চিতাবাঘের দাঁতের মতো। মানে চিতাবাঘের দাঁতের যেমন পরিবর্তন করা যায় না, জামাত ইসলামীর যে নীতি সেটাও পরিবর্তন করা যায় না। আর জামাত ইসলামীর নাকি কানেকশন আছে মুসলিম ব্রাদারহুড দলের সাথে, আন্তর্জাতিক যে দলটা। তো এখানে আমরা দুইটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম যে বাংলাদেশের ভিতরে সমগ্র মানুষগুলারই ওরা পাকিস্তানের আইএসআই মনে করতেছে, অর্থাৎ বাংলাদেশের মুসলমানদেরকে ওরা শত্রু মনে করতেছে, আর সেজন্যই পাকিস্তানের আইএসআইতে ভরে গেছে, সেটা বুঝাইতে চাইতেছে। আর আসলে পাকিস্তানের আইএসআই তো নাই, বাংলাদেশের মুসলমানদেরকেই ওরা পাকিস্তানের আইএসআই মনে করে। সিংলা আবার এটা বলেছে যে ৬,০০০ কিলোমিটারের যে সীমান্ত রয়েছে বাংলাদেশ এবং ভারতের সাথে, সেই সীমান্ত নাকি পাকিস্তানের আইএসআই দিয়ে ভরে গেছে। অর্থাৎ বাংলাদেশের নাগরিকরাও যদি সেই সীমান্তে যায়, সেও পাকিস্তানের আইএসআই তাদের দৃষ্টিতে। আর সেজন্যই তারা যদি কেউ ক্ষেত খামার বা চাষাবাদের জন্য যায় সীমান্ত এলাকায়, তাদেরকেও তারা গুলি করে মারে। অর্থাৎ যারা সীমান্ত এলাকায় যাবে তারাও পাকিস্তানের আইএসআই, আর সেজন্যই তারা গুলি করে দেদারসে বাংলাদেশিদেরকে হত্যা করে। এ হলো বাংলাদেশের প্রতি তাদের বন্ধু ভাবাপন্ন মনোভাবের দৃষ্টি আর কি। তারপরে তিনি আরেকটা বলেছেন যে ভারতের স্বার্থে যদি কেউ আঘাত করে তাহলে সেটা ভারত প্রতিহত করবে। বাংলাদেশ তো ভারতের স্বার্থে তাদের বিপরীতে আঘাত করতেই আছে, তাই না? আর তার প্রমাণ হলো বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কাপড় রপ্তানিকারক দেশ, সেটা তাদের স্বার্থে আঘাত এনেছে। আর সেজন্যই তারা বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে তারা যে কোনোভাবে ধ্বংস করতে চায়। তারপরে বাংলাদেশিরা নদীর মাধ্যমে তাদের পানি নিয়ে নিতেছে, এটাও ভারতের স্বার্থেই বাংলাদেশিরা আঘাত করতেছে। আর সেজন্যই তারা ইচ্ছামতো পানি আটকে রাখে, বাংলাদেশের ন্যায্য অংশ তারা দেয় না। এই সমস্ত বাজে নীতিগুলি ভারতের মধ্যে আছে।
তো আমরা দেখতেছি যে বাংলাদেশ ভারতের স্বার্থে আঘাত করে না, ভারতই বাংলাদেশের স্বার্থে আঘাত করে। সুতরাং বাংলাদেশকে মনে রাখতে হবে যে বাংলাদেশ যেহেতু ভারতের প্রতি বন্ধুভাবাপন্ন আর ভারত বাংলাদেশের প্রতি শত্রুভাবাপন্ন, বাংলাদেশের স্বার্থে আঘাত করে, সেজন্য আমাদের বাংলাদেশিদের উচিত হবে ভারতকে বর্জন করা, ভারতের পণ্য বর্জন করা, ওদের দেশে না যাওয়া। হ্যাঁ, ওদের দেশে আমরা চিকিৎসার জন্য যাব না। এই সমস্ত জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। বন্ধুরা, শৃঙ্খলাদের মেন্টালিটি অর্থাৎ মানসিকতার পরিবর্তন কখনোই হবে না। ওদের মানসিকতা বাংলাদেশিদের প্রতি এমনই থাকবে যে বাংলাদেশিরা সবই পাকিস্তানের আইএসআই, পাকিস্তানের গোয়েন্দা চর, বুঝতে পারছেন, গুপ্তচর আর কি। আর সেজন্যই তারা নির্বিচারে সীমান্তে বাংলাদেশিদেরকে হত্যা করে। তাই আমরা কোনোভাবেই বাংলাদেশিরা ভারতীয় বড় ভাই না, এরা হচ্ছে ভারতীয় বড় ডাকাত বাহিনী, বুঝতে পারছেন। বড় ডাকাত বাহিনীকে বন্ধু না শত্রু হিসাবেই দেখব, কারণ ওরা তো আমাদের শত্রু হিসাবেই দেখে, তাই না? আমরা বাংলাদেশিরা কি দুর্বলই থেকে যাব? আমরা বাংলাদেশিরা কি এখন পারি না পাকিস্তানকে এই ব্যাপারটা ইনফরমেশন করা যে ভারত এর একজন বিশিষ্ট লোক এরকম বলতেছে বাংলাদেশের ব্যাপারে যে আমরা সবাই বাংলাদেশিরাই পাকিস্তানের চর হয়ে গেছি, আমরা যারা সীমান্তে বসবাস করি তারাও পাকিস্তানের চর হয়ে গেছি। যদিও শৃঙ্খলা এই কথাটা উল্টো বলেছে, এই কথাটা বলেছে এইভাবে যে বাংলাদেশ পাকিস্তানের গুপ্তচর দিয়ে ভরে গেছে, বাংলাদেশের সীমানাও পাকিস্তানের গুপ্তচর দিয়ে ভরে গেছে। তো বাংলাদেশের ভিতরে তো আর পাকিস্তানের গুপ্তচর নাই, বাংলাদেশের সীমান্তেও পাকিস্তানের গুপ্তচর নাই। তাহলে আমরা বাংলাদেশিরা যারা আছি তারা সবাই পাকিস্তানের গুপ্তচর হয়ে গেছি আর তাদের শত্রু হয়ে গেছি, তাই না? তো এই ব্যাপারটা পাকিস্তানরে জানানোর পরে সৌদি আরবের কাছে এ ব্যাপারে অনুরোধ করতে পারে যে যে সমস্ত হিন্দু ভারতীয়রা সৌদি আরবের ভিতরে আছে তাদেরকে সৌদি আরব থেকে ভারতে পাঠিয়ে দেওয়া হোক, তাহলে এই সমস্ত শৃঙ্খলাদের শিক্ষা হবে। শৃঙ্খলাদের শিক্ষার বাকি রয়েছে। 26 লাখ ভারতীয় আছে সৌদি আরবের ভিতরে, তার মধ্যে যদি 20 লাখ হিন্দু হয়, 5 লাখ যদি মুসলমান হয়, 5 লাখ ভারতীয় মুসলমান থেকে যাবে সৌদি আরবে। 20 লাখ হিন্দু ভারতীয় হিন্দুদেরকে যদি সৌদি আরব থেকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে এই সমস্ত শৃঙ্খলারা কি তাদের বেতন দিবে? এরকম একটা চাপ আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারে ভারতকে। আর একটা কথা হলো যে তারা ভারতের আশেপাশের ছোট ছোট দেশগুলিকে তারা তাদের হুকুমের চাকর হিসাবে রাখতে চায়, যেমনটি আওলিগারদের তারা পেয়েছিল বাংলাদেশের ভিতরে ভারতের হুকুমের চাকর হিসাবে, তেমনি তারা চায় যে বাংলাদেশে ভারতের আশেপাশে যত ছোটো রাষ্ট্রগুলো আছে তাদের সরকারেরা হবে ভারতের হুকুমের চাকর। যারা ভারত সরকারের কথা মতো বাংলাদেশের ভিতরে বা অন্যান্য ছোটো রাষ্ট্রগুলির ভিতরে ভারতের স্বার্থের পক্ষে কাজ করবে, শুধুমাত্র ভারত তাদেরকেই ওই সমস্ত রাষ্ট্রগুলোতে ক্ষমতায় রাখবে, যেমনটি তারা গত 16টি বছর আওলিগারদেরকে সমর্থন দিয়ে গেছিল। কারণ আওলিগাররা ভারতের স্বার্থ দেখেছে গত 16টি বছর, এবং আওলিগারদের সময়ে বাংলাদেশ ছিল তাদের বন্ধু রাষ্ট্র। এখন আর বাংলাদেশ তাদের বন্ধু রাষ্ট্র নয়, কারণ অন্তর্বর্তীকালীন সরকার লোকজনেরা কেউ আর এখন ভারতের স্বার্থ দেখে না।
অর্থাৎ কেউ আর তাদের হুকুমের চাকর না। সেজন্য বাংলাদেশ এখন তাদের শত্রু দেশে পরিণত হয়ে গেছে। তো বন্ধুরা, তাদের কাজকর্মে আপনারা বুঝতেই পারতেছেন যে তারা কতটা বাংলাদেশিদেরকে এখন খারাপ মনে করে। ভারতের এই সমস্ত বড় ডাকাত বাহিনীর নীতি প্রতিহত করার জন্য ভারতের আশেপাশে যে সমস্ত আমরা ছোটো রাষ্ট্র আছি, যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, তারপরে বার্মা, হ্যাঁ, আমরা ওইদিকে লাওসকেও নিতে পারি। হ্যাঁ, এই সমস্ত রাষ্ট্রগুলা যদি একটা বাহিনী করি, যৌথ বাহিনী, অর্থাৎ একটা ছোটো গ্রুপ করি, সার্কের মতো একটা দল করি, তাহলে যৌথভাবে ভারতের এই বড় ডাকাত বাহিনীর নীতি প্রতিহত করা সহজেই সম্ভব হবে। এরকম কিছু একটা করা উচিত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।